2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের এই ভরাডুবির পর অনেক নেতাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দোষ দিয়েছেন, অভিযোগ করেছেন এবং আজ অভিষেককে অল আউট আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমায় ডাস্টবিন হিসেবে ব্যবহার, বর্ষিয়ান আইনজীবীর সঙ্গে কথা বলতে জানে না, এত উদ্ধত্ত যে সময় থেকে শিক্ষা পাননি। আমি ক্যামাক স্ট্রিটের কর্মচারী নই। অভিষেক সবাইকে ক্যামাক স্ট্রিটের কর্মচারী ভাবে। অভিষেকের জন্য দলের সর্বনাশ, অভিষেকের উদ্ধত্ত আচরণ। এসি ঘরে থাকার ছেলে অভিষেক, আমি সৎ, ওর জন্য চোর স্লোগান শুনতে হচ্ছে। দিদি অভিষেককে নিয়ে চললে চলুন, আমাকে দরকার নেই। অভিষেককে বাদ দিয়ে চললে আমি দিদির পাশে। মমতাদি বেছে নিক তিনি কি করবেন, বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সিআইডি নিয়ে একটা মামলা ছিল, সিআইডি যে ডেকে পাঠিয়েছে, নোটিশ দিচ্ছে উইটনেস হিসেবে, সেটা ক্রিমিনাল ডিভিশনে আমি মামলা ফাইল করেছি। মঙ্গলবার দিন থেকে জানো তো সার্চ হয়েছে অনেক ক্যামাক স্ট্রিটে, তারপর দিদির অফিসে, সেখানেও আমি উপস্থিত ছিলাম। কালকে জাস্টিস কৌশিক চন্দ্র করে মেনশন করে আমি বললাম যে ম্যাটারটা খুব আর্জেন্ট, আমার সার্চ হয়েছে, হয়েছে, তুমি মামলাটা নাও। তখন জজ সাহেব বললো ঠিক আছে মিস্টার বন্দ্যোপাধ্যায়, আমি কালকে নেবো। আমি খুবই অসুবিধার মধ্যে রয়েছে, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যেতে পারে। এবারে আমি এখানে চেম্বারে বসে আছি, বেলা 12:30টার সময় একজন লয়ারকে পাঠিয়েছে, সে এসে বলে একটা রিট পিটিশন ফাইল হয়েছে সার্চ নিয়ে, সার্চ অ্যান্ড তোমরা রিট পিটিশন সার্চ নিয়ে ফাইল করলে, আর সার্চটা তো আমার সাবজেক্ট ম্যাটার অফ দ্য ক্রিমিনাল ডিভিশন। তো আগে সার্চ ইলিগাল কি লিগাল তার ভিত্তিতে তো জজ ওখানে অর্ডার দেবে, সে তো সাবজেক্ট ম্যাটার হয়ে গেল আমার। তো আমি ওখানে অ্যাফিডেভিট করছি, তো তোমরা একবার কেউ আমাকে জানালে না রিট পিটিশন ফাইল করেছো? বলে না, ওপর থেকে ইনস্ট্রাকশন এসছে। না, কিশোর দত্ত করছে, আমার করুক কিশোর, তাহলে কোনো অসুবিধা নেই আমার। কিন্তু তোমরা আমাকে দেওয়ার মামলা করো, কারণ তোমাদের যখন ডিফারেন্ট ওপিনিয়ন, ডিফারেন্ট লোকের রয়েছে, তাহলে আমাকে করার দরকার নেই। আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করো না, আমাকে বলে দাও ঘন্টাখানেকের মধ্যে আমি করবো কি করবো না, কিছু জানাইনি। আমি সন্ধ্যেবেলায় কালকে পড়ে আবার রেডি হলাম, যে মামলা করতেও কিছু যখন জানাইনি। রাত্রি 12:30টার সময় আমার ছেলেকে টেক্সট করে বলেছে যে আমাকে থাকার দরকার নেই, অয়ন ভরচার্জ থাকবে। তো আমি মামলা ছেড়ে দিয়েছি। এত জুনিয়র ছেলেরা থাকবে, আমি 45 ইয়ার্স প্র্যাকটিস, একটা সিনিয়র লয়ারের সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেটা কিচ্ছু জানে না। এত অ্যারোগেন্সের কি আছে? সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিচ্ছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স। আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট, যেখানে যাচ্ছে সেখানে কেউ না কেউ করছে। পরশুদিনে এয়ারপোর্টে চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওরও ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে একটা সময়ের একটা এসে গেছি। 2022-এ আমি এই কথা বলেছি, আপনাদের সবাইকার কাছে সেই ভিডিও আছে, নতুন করে আমি কিছু বলছি না। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না। সে যদি না জানে আর তাকে জানতে হবে না। মমতা দিও বেছে নিক কি করবে, অভিষেককে নিয়ে থাকবে না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে। দিস ইজ হার্ড ডিসিশন টু টেক। কল্যাণের পাশে দাঁড়িয়ে সরব কুণাল ঘোষ। আমি অভিষেককে যথেষ্ট ভালোবাসি এবং নেতা হিসেবে শ্রদ্ধা করি এবং তাকে আমি দলের নেতা হিসেবে সম্মান করি। কিন্তু আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার সিনিয়র নেতা, তার কোনো কথাকে আমি কন্ট্রাডিক্ট করব না। একাধিক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, খুব সাকসেসফুলি সেই অ্যাসাইনমেন্ট গুলো করার পর তারপর আচমকা সেখান থেকে সরিয়ে সম্পূর্ণ অন্য লোককে দায়িত্ব দেওয়া হয়েছে। তার ভরপুর ডুবিয়েছে, আলাদা মিটিং করে অন্য দলের পৃষ্ঠপোষকতা নিয়ে বিপ্লব না করে কার বাড়িতে বৈঠক, তখন মনে হয় যেন উদ্দেশ্যটা অন্য। তখন আমরা অভিষেকের কাঁধে বন্দুক রাখছি। কিন্তু কল্যাণদার যে পদ্ধতিটা যেভাবে বলছেন, তিনি কিন্তু অন্য কোনো দলের সঙ্গে তার কোনো যোগাযোগ রেখে তিনি এই কাণ্ডটা করেননি। ফলে এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে।
এবার অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুরসভারও, তার কারণ একের পর এক জড়িয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17 সম্পত্তি সেই বেআইনি নির্মাণের অভিযোগ। কলকাতা পুরসভার নোটিশের পর 24 দিন পার হয়ে গেছে, এখনো পর্যন্ত প্রয়োজনীয় নথি অভিষেক বন্দ্যোপাধ্যায় জমা দেননি। অভিষেককে আর সময় দেওয়া হবে না, সূত্রের মারফতে এই খবরই পাওয়া যাচ্ছে। অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে পুরসভা। 17 সম্পত্তির বেআইনি অংশ চিহ্নিত করে রিপোর্ট তৈরি, প্রশাসকের কাছে রিপোর্ট জমা দেওয়া হবে। পুর নগরোন্নয়ন দপ্তরের সবুজ সংকেত পেলেই অ্যাকশন, সূত্রের খবর এমনটাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে এবার কলকাতা পুরসভা কড়া পদক্ষেপ নিতে চলেছে। এই সম্পত্তিগুলোর যে বেআইনি নির্মাণ রয়েছে সেই নির্মাণের অংশ ভেঙে দেওয়া হতে পারে, এমনটাই কলকাতা পুরসভার সূত্রে খবর। তৎপরতা শুরু হয়েছে কলকাতা পুরসভার যে বিল্ডিং বিভাগ, সেখানেই তৎপরতা শুরু হয়েছে, কারণ কলকাতা পুরসভার দেওয়া যে সময়সীমা সেটা পার হতে চলেছে এবং সেই সময়সীমা পার হয়েও 24 দিন পার। এখনো পর্যন্ত কোনো তথ্যই কলকাতা পুরসভার কাছে জমা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার যে 17টি সম্পত্তিতে নোটিশ দেওয়া হয়েছিল কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 401 ধারা অনুযায়ী, সেখানে কলকাতা পুরসভার যে বিল্ডিং বিভাগের অনুমোদিত মূল নকশা থেকে শুরু করে বাড়ি যদি বেআইনিভাবে কোনো অংশ নির্মিত হয়ে থাকে তার রেগুলারাইজেশন আছে কিনা সেই সমস্ত নথিপত্র চেয়েছিল কলকাতা পুরসভা, কিন্তু কোনো নথিপত্র এখনও জমা পড়েনি। আর তাই স্ট্যাটাস রিপোর্ট চেয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক পুরসভার বিল্ডিং বিভাগের থেকে। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের সবথেকে বেশি বড় 9 থেকে এই নোটিশ দেওয়া হয়েছিল, তাই তৎপরতা বড় অফিস এবং কলকাতা পুরসভার মেল বিল্ডিংয়ের বিল্ডিং বিভাগে। এখন সেই রিপোর্ট পেলেই শেষে রাজ্য সরকার অর্থাৎ পুর ও নগরায়ণ দপ্তরের যে সবুজ সংকেত সেটা পেলেই শেষ পর্যন্ত বাড়ি ভাঙার নোটিশ পর্যন্ত দিতে পারে কলকাতা পুরসভা, এমনটাই সূত্রের খবর। আর তাই তৎপরতা তুঙ্গে কলকাতা পুরসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। একটা ছবি দেখাই আপনাদের। বর্ষায় বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে পাহাড়ি নদীগুলো, আর জলের তোড়ে নদীর মাঝখানে আটকে গেল বালি তোলার ডাম্পার, আর্থ মুভার, আর সেটা বাঁচাতে গিয়ে আটকে গেল। কি অবস্থা দেখুন, কি ছবি, যে ছবি আপনাদের দেখাচ্ছি, কি ভয়াবহ পরিস্থিতি। রকি রয়েছে আমার সঙ্গে, রকির কাছ থেকে জানার চেষ্টা করব, তবে তার আগে ছবিটা দেখাই। কি ভয়ঙ্কর অবস্থা, জলের তোড়ে নদীর মাঝেই আটকে গেল ডাম্পার আর আর্থ মুভার, আর উদ্ধার করতে গিয়ে নদীতে ক্রেন আটকে গেল। तो ये गाड़ी क्यों घुसाया बोलने से उधर एक गाड़ी देख सकता है, ये गाड़ी खराब हुआ था तो ये गाड़ी जीसीबी लेके आया उठाने के लिए। अभी रात भर जीसीबी और गाड़ी भी इधर अटका हुआ है। বর্ষার বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে পাহাড়ি নদীগুলো, জলের তোড়েই নদীর মাঝখানে আটকে গেল বালি তোলার ডাম্পার, আর্থ মুভার, আর তা বাঁচাতে গিয়ে ক্রেন আটকে গেল। কিন্তু চালকদের কি অবস্থা, কেন এই রকম যখন বর্ষায় বৃষ্টিতে পাহাড়ি নদী ফুলে ফেপে উঠেছে তখন কেন কি হচ্ছিল সেখানে, রকির কাছ থেকে জানার চেষ্টা করি। রকি, अभी बरखा टाइम में गाड़ी घुसाने से पूरा सावधानी से घुसाना पड़ेगा आदमी लोग का, है कि नहीं? রকি শোনা যাচ্ছে? गाड़ी क्यों घुसाया बोलने से মানে তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো, ভুটান পাহাড় এবং সমতলে কিন্তু বিক্ষিপ্তভাবে গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টি চলছিল, যার ফলে পাহাড়ি নদীগুলি কিন্তু জলস্ফীতি দেখা দিয়েছিল, যার মধ্যে মালবাজারের খিস নদীতে কিন্তু আচমকাই ভূমিকম্প চলে আসে। সেই সময় কিন্তু সেই চরে বালি পাথর তুলতে গিয়েছিল ডাম্পার, আর্থ রিমুভার, এবং জল আচমকাই বেড়ে যাওয়ার ফলে কিন্তু সেগুলি সেখানে আটকা পড়ে যায়। এরপর খবর পেয়ে স্থানীয় বাসিন্দা এবং যারা মালিক ছিলেন সেই গাড়ির, তারা একটি ট্রেন নিয়ে কিন্তু সেই গাড়িকে, ডাম্পারকে উদ্ধার করতে সেখানে যান। সেখানে যাওয়ার পর কিন্তু নদীর জল ধীর ধীর করতে বাড়তে থাকে এবং সেই সময় যে ডাম্পার উদ্ধারের জন্য ক্রেন গিয়েছিল সেই ক্রেনও কিন্তু নদী পার হতে গিয়ে রীতিমতো জলের মধ্যে আটকে পড়ে যায়। এরপর কিন্তু জল আস্তে আস্তে বাড়তে থাকে, সেই গাড়ির মধ্যে যে গাড়ি চালক এবং খালাসি তারা কিন্তু কোনো ক্রমে সেখান থেকে বেরিয়ে নদীর পাড়ে উঠে যায় এবং কোনো ক্রমে প্রাণে বেঁচে যায়। এবং এই যে এই সময় বর্ষার মৌসুম চলছে, নদীর মধ্যে কিন্তু গাড়ি, আর্থ মুভার, অন্য কোনো যন্ত্রাংশ নামানোর ক্ষেত্রে কিন্তু বিধিনিষেধ
আরোপ করা হয়েছে সরকারের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে। তারপরে এই নদীগুলিতে কিন্তু রীতিমতো গাড়ি নামিয়ে বালি তোলার কাজ চলছে, এমনটা কিন্তু স্থানীয়দের অভিযোগ রয়েছে। এমনটা অভিযোগ রয়েছে প্রশাসন সমস্তটা জেনেও কিন্তু কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না, যার ফলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। এর আগেও আমরা কিন্তু দেখেছি এই ঘিস নদীতে একাধিক গাড়ি আটকে পড়েছিল এবং কোনো ক্রমে প্রাণে বেঁচেছিল সেখানকার গাড়ি চালকেরা। ফের আরেকবার কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছিল যে ডুয়ার্সের নদীগুলি থেকে এখনো বালি তোলা হচ্ছে। उठाने के लिए अभी रात भर जीसीबी और गाड़ी